আসসালামু আলাইকুম। চলে আসলাম ভূত এফএমে। স্বাগতম আপনাদের সবাইকে। আমাদের স্টুডিওতে আজকে আমাদের বড় ভাই শরৎদিও রানা ভাই, সে তার বাস্তব জীবনের কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম মশুর ভাই, আপনাদের স্টুডিও আনার জন্য আপনাকে ধন্যবাদ এবং আপনাদের শ্রোতাদেরকে ধন্যবাদ এবং আপনার শ্রোতাদের জন্য রইল সালাম। আসসালামু আলাইকুম ভাই। আমার একটা ঘটনাটা হচ্ছে আমাদের এলাকার পাশে আমি ঢাকায় থাকি ভাই। ঢাকা টঙ্গীতে ছিলাম, কাজ করছি। আমি অনেকদিন কাজ করছি, করার পরে আমি দীর্ঘ 7-8 মাস পরে বাড়িতে আসব। তা আসার আগে যেমন হয় বন্ধু বান্ধবদেরকে ফোন দিলাম যে আমি বাড়িতে আসতেছি, তোমরা একটু পারলে আসিও, সকালের দিকে আসিও। আমি তো সকালে নামবো, আর আমাদের এলাকার অতটা সকালে গাড়ি পাওয়া যায় না। তা আমি তা আমি পরে ফোন দিয়ে বললাম 3-4 জনকে। ওরা বললাম হ্যাঁ ঠিক আছে, তুই আয়, সকালে আসি আমাদেরকে একটা ফোন দিস, আমরা যাব, মোটর সাইকেল নিয়ে যাব। আমি সকালবেলা আসলাম। আমার এক ভাই আছে, ভাই বন্ধু, আমরা দুইজনে একই প্রায়। আমরা ফোন দিল যে কই আছিস। আমি বললাম যে আমি গাড়ি থেকে নামলাম, এইমাত্রই নামলাম, তো ফোন দেবো, হাতে ফোনটা নিছি, তুই আসবে। তা আমাকে বলল যে আমি তো আসতেছি রে, তা তুই গাড়ি পাইলে এদিকে আগিয়ে আয়, আমরা 3 জন আছি, তুই পারলে এদিকে একটু আগিয়ে আয়। তা আমি আসতেছি ফোন দেই, ফোন ধরে না। তা আমার বলল যে এরে তুই এদিকে একটু আগিয়ে আয়, আর একটু আগিয়ে আয়, এই পাশ দিয়ে বিল দিয়ে নামি, আমরা চলে যাব। তা আমি বললাম এত ভোরবেলা বিল দিয়ে যাব, এটা কেমন না? আমি এতটা গাড়ির চড়ে যাচ্ছি, শরীর ক্লান্ত। তারপরে রিক্সা থেকে নামিয়ে বিলের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, রাস্তাটা দিয়ে রওনা দিলাম। ওই রাস্তার মাঝখানে দিয়ে রওনা দিয়ে রাস্তার মধ্যে একটা শ্মশান আছে, শ্মশানের সাইডে আবার ফিরে একটা দিঘির পাড় আছে। দিঘির পাড়, ওটা হচ্ছে হলো দিঘিটা এমন সিস্টেম, দিঘি মাঝখানে দিঘি, কয় পাশে হলো বট গাছ, না হলেও 3-4টা বট গাছ আছে। তাও আমি ফোন দিলাম, আমি তো বাড়ির সামনে রে, প্রায় ওই রাস্তাটা দিয়ে নামে যাচ্ছি, তোমরা কই? তা আমাকে বললো যে আমরা তো 3 জন এখানে বসিয়ে একটু গল্প করতেছি, তুই আসবি? আমি বললাম না, যে ওদিকে আর যাবো না, আমি বাড়ি চলে যাই। তা আমাকে বললো একটা তো বিপদ হয়েছে। বললাম কি বিপদ? কয় ভাই একজন মারা গেছে, তো একটু নিয়ে যাওয়ার লাগবে, তা আমরা 3 জন আছি, তা আরেকজন লাগবে। তা আমি বললাম 3 জন আছিস, আরেকজন লাগবে, তা বাড়িতে ফোন দিস, ফোন দিলে তো আসতো। তা আমাকে বললো যে আমি বাড়িতে ফোন দিছি, কারো ফোন ধরতেছে না, আর একটু তো যাওয়া যাইতেছে না। আমি বললাম কে? তা আমাকে নাম বললো না, কয় তুই আয়, আসলে দেখতে পারবি কে। তো আমি বললাম যে আমি যাব না, তোরা, আমি অত দূর যাইতে পারবো না, তোরা রাস্তাতে আয়। আমি বসলাম, বসিয়ে আমার ব্যাগে একটা বিস্কিট ছিল আর একটা পানির বোতল ছিল। আমি বিস্কিটটা খাইলাম, পানি খেলাম। খাওয়ার কিছুক্ষণ পর দেখলাম ওরা
আসতেছে, ওরা যে এমন ভাবে আসতেছে আমি তো দেখিয়ে আশ্চর্য লাগে গেছি যে একটা খাটিয়ার ভেতরে যেটা মরা লাশ বহন করে নিয়ে যায় কবরস্থানে, 3 জন মানুষ, 2 জন সামনে, 1 জন পিছনে আর 1 জন উপরে, ওরা নিয়ে আসতেছে, নিয়ে এসে আমার সামনে দাঁড় করালো। আর ওরা যে এমন ভাবে পোশাক গুলো পরছে, জুব্বা আর হাজি গামছা দিয়ে মাথা ঢাকিয়ে মুখটাও বন্ধ বাইর করে না, এরকম সিস্টেম। আমি বললাম কি হয়েছে, ওরা কোনো কথা বললো না, কথা না বলে খালি একজন বলল যে তুই ধরে আমরা এদের এক বাড়িতে নিয়ে যাই। আমি বললাম কি হয়েছে বল। আমার সেই সময় মাথা শেষ কাজ করছিল না। আমি সেই সময় বললাম যে হোক নিয়ে যাব, তো এর নামটা কি বল, এ কে? বললো ভাই তুই যা দেখিস এলাম, একজন বলল। কিন্তু সেই সময় আমার মাথায় ছিল না যে এটা অচেনা কণ্ঠ, কিন্তু আমি মোবাইলে যখন কথা বলছি সেই সময় হুবহুব আমার বন্ধুর কণ্ঠ। তা আমি বললাম না, আমি নিতে পারবো না বলতে আমি ব্যাগটা যখন ঘাড়ে নিতে যাব তখনই আমার একটা মাথার ভেতরে সেন্স আসলো যে আমি ওদেরকে বললাম যে সকালবেলা আসতে গাড়ি নিয়ে, এরা গাড়ি কোথায় আর ওরা কোথায় আর এরা ব্যাকে? সেই সময়টা ছিল তো মানে কুয়াশা দিন, মানে এতটা কুয়াশা পড়ছিল যে এর থেকে হয়তো সর্বোচ্চ 50-70 হাত এরকম দেখা যেত। আমি সেই সময় সেন্স আসলো যে এরা আবার জিন ভূত না তো, যে 3 জন। আমি ঘুরিয়ে যখন আমার মাথায় যাচ্ছে, আমি তো মনে করেন যখন একটু ছোড়া ফাতেহা পড়লাম, পরে নাচ ছোড়া পড়লাম, পড়ার পরে আমি যখন আয়াতুল কুরসি পড়তে যাব সেই সময় আমি দেখি ওরা খাটিয়াও নাই, ওরা 3 জনও নেই। তখন আমি তো ভয়ে পড়ছি, ভয়ে পড়ার পরে আমি মনে করে এদিক দৌড়াই ওদিক দৌড়াই, দৌড়াতে আমি আবার যেদিক দিয়ে যাচ্ছি, আমি দৌড়াতেছি বাড়ি মুখে, আমি আবার যেদিক দিয়ে যাচ্ছি আমি আবার সেই দিকে দৌড়াতেছি, দৌড়ে আমি বাড়ি খুঁজে পাইতেছি না। তারপর ভাই আমি ওই 3 বন্ধু কিছুক্ষণ পর ফোন দিল, বললো কইরা তুমি? আমি বললাম আমি তো এখানে। তা ও বললো যে আমি তো কখন থেকে ফোন দিতেছি, তুই তো ফোনটা রিসিভ করতেছিস না, তা আমি তো তোর স্টেশনে এখানে চলে যাচ্ছি, তোকে তো পাইতেছি না। তো 2-3টে দোকানে খুঁজলাম, 4 দোকানে। তা আমি সেই সময় একটু কুয়াশা ভাবটা কাটি গেছে, আর আমি মেইন রোডে চলে গেছি। যাওয়ার পরে আমি রাস্তার সাইডে একটা দোকান ছিল, ওই দোকানে যা বসলাম, বসে পানি খেলাম, পানি খায়া চোখে পানি দিলাম, দেওয়ার পরে আমার আবার সেন্সটা ভালো করে আসছে। তারপরে আমার বন্ধু ফোন দিয়ে বললাম যে আমি এখানে আছি, আয়। আসার পর আমি ওদের সাথে চলে আসলাম, আস্তে আস্তে ওদের বন্ধুদের শেয়ার করলাম। ভাই এই ছিল আমার ঘটনা। রাত তখন প্রায় 2টা, চারদিক নিস্তব্ধ, শুধু দূরে কুকুরের ডাকে মাঝে মাঝে শীতল নীরবতা ভেঙে যাচ্ছে। রাহাত তার গ্রামের পুরনো বাড়িতে একা রাত কাটাচ্ছিল। এই বাড়িটা বহু বছর ধরে ফাঁকা পড়েছিল, লোকজন বলতো এখানে নাকি অদ্ভুত কিছু ঘটে। রাহাত এসব বিশ্বাস করত না,
শহর থেকে এসে সে ঠিক করেছিল ভূত বলে কিছু নেই, সবই মানুষের কল্পনা। কিন্তু সেদিন রাতটা ছিল অন্যরকম। হঠাৎ করেই সে শুনতে পেল উপরে কারো পায়ের শব্দ, ধীর, ভারী, ঠক ঠক ঠক। রাহাত প্রথমে ভাবল হয়তো ইঁদুর বা বিড়াল, কিন্তু শব্দটা যেন মানুষের মতো, কেউ যেন হাঁটছে। সে টর্চ নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল। উপরে পৌঁছে সে দেখল পুরো ঘর ফাঁকা, ধুলো জমে আছে, জানালাগুলো বন্ধ, কিন্তু মেঝেতে নতুন পায়ের ছাপ। তার বুক ধকধক করতে লাগলো। হঠাৎ পিছন থেকে ঠান্ডা একটা বাতাস এসে তাকে ছুঁয়ে গেল। তুমি এখানে কেন? একটা ফিসফিসে কণ্ঠ। রাহাত ঘুরে দাঁড়ালো, কিন্তু কেউ নেই। সে দৌড়ে নিচে নামতে যাবে, ঠিক তখনই আয়নায় তার চোখ পড়ল। আয়নায় সে নিজেকে দেখতে পেল, কিন্তু তার পেছনে দাঁড়িয়ে আছে এক মেয়ে। মেয়েটার চুল এলোমেলো, চোখ দুটো ফাঁকা, আর ঠোঁটে একটা অদ্ভুত হাসি। রাহাত ধীরে ধীরে পেছনে তাকালো, কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই মেয়েটা এবার আরো কাছে। হঠাৎ করে আয়নাটা ফেটে গেল ঝনঝন শব্দে। চারদিকে কাঁচ ছড়িয়ে পড়ল, আর সেই সাথে শোনা গেল এক বিকট চিৎকার, এই বাড়ি আমার। পরদিন সকালে গ্রামের মানুষরা এসে দেখে রাহাত মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। তার পাশে ভাঙা আয়না, আর দেয়ালে আঁকা একটা নাম, মেহরিন। গ্রামের বৃদ্ধরা বলল, বহু বছর আগে এই বাড়িতে এক মেয়ের রহস্যময় মৃত্যু হয়েছিল। তারপর থেকে যেই এখানে রাত কাটায়, সে আর আগের মতো থাকে না। আর রাহাত, সে আজও বেঁচে আছে, কিন্তু মাঝরাতে হঠাৎ হঠাৎ সে বলে ওঠে, ও এখনো আয়নায় দাঁড়িয়ে আছে। যাওয়ার পরে দাদুর বাসে খুঁজে বের করলাম মটলেন থেকে। দাদুর জন্য কিছু নিলাম। দাদুর জন্য আমি কিছু না নেই আর বা নেই, আমি দাদুর জন্য একটা জিনিস নেব, সেটা হচ্ছে পাসিংশ। আমি পাসিংশটা নিয়ে দাদুর বাসায় গেলাম। যা দাদু দরজায় নক করলাম, করার পরে দাদুর একটা ছোট মেয়ে আছে, মেয়ের নাম হচ্ছিল হাসি। সে দেখতে অনেক খুব সুন্দর। আমি নক করার সাথে আমার হাসি এসে দরজা খুলে দিয়ে বলল, কবে চাচ্ছু, তুমি আসছ? আমি বললাম, হ্যাঁ আসছি। আসার পরে আমার হাতে যেগুলো খাবার ছিল আমি ওগুলো দিয়ে দিলাম। পাঁচিংশটা আমার হাতেই আছে। তা দাদু যা দেখি, সে তার একটা তক্তপোষ আছে, তক্তপোষের উপরে বসে একটা হুকা টানতেছে, আর হচ্ছে কি যেন একটা খোলের ভেতরে ভরাইতেছে। আমি বললাম, দাদু আমি তো এসে গেছি, আমাকে দেখে তো খুব খুশি। দাদু আমাকে একটা বসতে দিল, তক্তপোষে বসলাম। দাদু তক্তপোষে বসে একটা মহিলা একটা পুরুষ, তার কাছে যেন কি যেন দরকারে আসিয়ে সে বসতেছে। বলল যে 2 মিনিট দ্বারা
আমি খালি এটাই কাজটা শেষ করি। কাজটা শেষ করে আমার কাছে এসে বসলো, বসে বলল, নাতি তুই তো অনেক বড় হয়ে গেছিস, তোর সময় আমরা এইরকম ছিলাম না রে, তোর সময় আমরা ভব ঘুরে বেড়াইছি। আমি বললাম, দাদু তুমি ভব ঘুরে বেড়াইছো, কি করছো? কিছুই করতে পারো নাই। দাদুই বলল যে তুই তো আছিস সংসার নিয়ে রে, আমরা একসময় সংসার বুঝতাম না, এই সংসারটা হচ্ছে মায়াজাল, আমি এখন বুঝতেছি। তা আমার দাদু বলল, তাহলে শোন আমি ভব ঘুরে কি করছি। আমি বললাম, দাদু তোমার একটা পুরনো অভিজ্ঞতা বলো দেখি, যে তুমি কি এমন কি করছো। তা আমাকে বলল, আমি এক সময় তোর, তা বললো তোর তো বড় মাও সেই সময় আমাকে যাইতে দিত না, আমি এক সময় চুরি করে রাত 2টার সময় চুরি করে আমার একটা টোপলা ছিল, টোপলাটা নিয়ে আমি বের হয়ে গেছি। বের হয়ে যেতে আমি পৌঁছলাম হলো নরসিংদী নামে এক জেলা। সেই জেলায় আমি যখন পৌঁছলাম তখন আমি শ্মশান দেখে, একটা শ্মশান সাইডে মন্দির, ওই মন্দিরের পাশে আমি ঘুমাইলাম, মানে বসে আছি, মানে ঘুমাবো, শরীর ক্লান্ত। তা শুয়ে আছি, থাকতে থাকতে আমার চোখ লাগে আসছে। বেলাও তখন গড়ে পড়ছে, কিন্তু মানুষজন আছে, বেশি মানুষজন না, 2-1টা মানুষজন হাট বাজার থেকে আসতেছে। তা আমি চোখ তো বন্ধ করে শুয়ে আছি। তা এক লোক আসলো, আসে বলল, সাধু বাবা আপনি এখানে না ঘুমে আমাদের বাড়িতে ঘুমান, আপনি এক তান্ত্রিক, আপনাকে সম্মান না করলে কেমন হয়, আপনি আসেন। তা আমি বললাম যে সব তান্ত্রিককে বিশ্বাস করা যায় না রে পাগলা, তা ও তো খালি মুখ চোখ আন্দার দিয়ে বসে আছে। তা আমি বললাম, কিছু হয়েছে নাকি বল। কিন্তু তার আগে আমি ওই গ্রামে ঢোকার আগে আমি একটা কালো মেঘের আবহাওয়া পাইছি, আর একটা ফ্যাপসা গন্ধ আছে ওই এলাকার ভিতরে। তা আমি ওই এলাকায় গেলাম, যা যে লোকের বাড়িতে গেলাম, ওর বউ মারা গেছে, ওর নাম হচ্ছে ভবেশ। তা আমি ভবেশের বাসায় গেলাম, যা অনেক দিন আসিলাম, 2-4 দিন ছিলাম। থাকার পর আমি ভবেশকে বললাম, ভবেশ আমি তো চলে যাব, তা তুমি আপ্যায়ন যা করছো অনেক করছো, আর করা লাগবে না। তা আমি ভবেশকে বলে যখন বেরোতে দিলাম, ভবেশ আমাকে বললো, গুরুমাসে আপনি যেন না, আপনি আর 2টা দিন থাকেন। 2টা দিন যখন থাকবো, থাকার কথা, আমি বললাম, না ভবেশ আমি তো এক জায়গাতে কোনো সময় থাকি না এতদিন করে, তাও তোমার বাড়িতে আমি ছিলাম। তারপরে আমার হাত পাও ধরে কান্না করতেছে। বললাম, কি হয়েছে আমাকে বলো, আমি দেখতেছি। বলল যে এই এলাকায় আগে একটা তান্ত্রিক আসছিল, সে আসিয়ে আমার বাসায় সামনে ঘুমাইছিল, আমি তাকে নিয়ে আসিয়ে 2 দিন ছিল। থাকার সময় আমার বাড়িতে বলল, তোদের বাড়িতে একটা যজ্ঞ করতে হবে। তো আমি বললাম, যজ্ঞ করতেন গুরুমশাই, তাহলে বলেন যজ্ঞ করেন। তা আমাকে বলল, এটা নিয়ে আসতে হবে। আমি বললাম, কি কি? বললো, সিন্দুর, তারপরে চন্দন কাঠ, তারপর হচ্ছে তুলসীর ধোয়া, তুলসী পাতা, তারপর কয়েকটা খাসির রক্ত। আমি এগুলো নিয়ে এসে দিলাম, সে যজ্ঞ করলো। যজ্ঞ করে সে চলে গেছে। কিছুদিন পরে আমার এলাকায় মানুষ মারা শুরু করলো। সর্বপ্রথম আমার বউ মারা গেল এমনভাবে, সে আচরণ করতেছে অন্যভাবে। সে কি করে না করে
আমি তাকে দেখে ভয় পাই, সে আমাকে মারতে আসে। আমি একদিন রাত্রে ঘুমাইছি, ও ঘুমাইছি, ঘুমে রাত 3টা 4টের দিক, সে নাই। আমি খুঁজতে 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 এক পুকুর ধারে গেলাম, যা দেখি ওখানে পুকুর ধারে ছিল একটা হলো মুরগির ফার্ম। ওই মুরগির ফার্মে সে ঢুকিয়ে কাঁচা মুরগি চাপে খাইতেছে। আমি তো দেখে ভয় পাইছি, পাওয়ার পরে আমি দেখে ভয় পাই, আমি দৌড়ে বাড়িতে চলে আসি। তার 2 দিন পরে আমার বউ মারা গেছে। আমি তার বউকে কিছু বলি নাই, যে এমনি হতেও পারে, সে 2 দিন পর মারা গেছে। 3-4 দিন পর আবার এক ছেলে মারা গেছে, রমেশ দাদুর পোলা ছেলে। এই রমেশ দাদুর ছেলে মারা গেল, সে ওই পুকুর ধারে গেছে, যা মুরগির রক্ত ওখানে পড়ে আছে। রমেশ দাদুর পোলা গলায় দড়ি দিয়ে চলে আসে। একে 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 মানুষ মরতেছে, পশু পাখি মারা যেতেছে এই এলাকায়। তা আমি বললাম যে এই এলাকায় আমি আসার সাথে একটা কালো মেঘের ছায়া পাচ্ছি। যাই হোক, আমি যে জায়গায় মারা গেছে সেই জায়গায় যাইতেছি। যা আমি দেখলাম যে এইরকম যে জায়গায় মারা গেছে, এটা আশ্চর্যজনক বিষয়, এটা কালো জাদুর হাত পড়ছে। আর কালো জাদুটা করে গেছে যে তান্ত্রিকটা আগে এসেছিল, সেই তান্ত্রিক কালো জাদু করে ছুঁয়ে গেছে যে এই এলাকায়। কালো জাদু শেষ করছে। আমি ওই জায়গাটা দেখে রাত্রে এসে ঘুমালাম, মানে ঢুকে আমি বিছানা ঝাড়ু দিয়ে আমি উপরে শুয়ে পড়লাম। বিছানার সাইডে একটা জানালা আছে, জানালার ওই পাশে একটা গাছ বাগান আছে। আমার রাত্রে জানালা খুলে দিয়ে চাঁদের দিক তাকে আছি, থাকতে থাকতে আমি ওই গাছ বাগানের দিক নজর ফেলছি। দেখি কে কে যেন একটা হাঁটতেছে। আমি ভালো করে খেয়াল করলাম যে কে হতে পারে। খেয়াল করে দেখি ওটা ভবেশ। আমি আস্তে আস্তে যা বললাম, ভবেশ তুমি এখানে? ভবেশ আমাকে থতভম্ব খায়া চুপ করে গেছে। তারপর দাদু কি হলো বলেন? ওটা ভবেশ না হয় যদি ভূত হতে পারে। আরে না, ভবেশই ছিল, আমি দেখেছি, একসাথে এসে ঘুমাইছি। ঘুমানোর পর আমি সকালে উঠে দেখি ভবেশ আমার জন্য নাস্তা দিয়েছে, নাস্তা খাইছি। হ্যাঁ, আমি বাইর হলাম। হওয়ার পর আমি এলাকাটাতে ঘুরতেছি, এলাকাটাতে মানুষ নাই, শূন্যতা। সন্ধ্যা হলে সবাই ঘরে ঢোকে, এইরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। তা আমি ঘুরে টুরে ঠিক একটার সময় চলে আসলাম। আমার পুঁতি আছে, ওই পুঁতিটা খুললাম। খোলার পরে দেখলাম আমাবস্যা আগামীকাল পর। আমি বললাম, আমি মনে মনে চিন্তা করলাম, আগামীকাল পরে যদি অমাবস্যা হয় তাহলে তো আমি একটা যজ্ঞ করব। যজ্ঞটা করতে হলে তো আমার সাথে একটা লোক লাগবে। তা আমি রমেশকে নিলাম না। আমি রমেশকে না নিয়ে, রমেশের একটা কাকাবাবু ছিল, হরিনাল। আমি হরিনালকে বললাম যে এইরকম এইরকম তোমাদের তো এলাকায় একটা কালো জাদু হাত পড়ছে, তুমি কি কিছুর বিষয়ে জানো? তো আমার হরিনাল বলল, ঠাকুর মশাই, এটা তো অনেক পুরানো গল্প। রমেশের যে বাবা ছিল, সে ছিল এক তান্ত্রিক। এ তান্ত্রিক ছিল, রমেশের বাবার তান্ত্রিক ছিল। সে তান্ত্রিক করে
অনেকজনকে মারিয়ে, মানে তান্ত্রিকে বশ করিয়ে, যে কালো জাদু করিয়ে অনেকজনের জমি হাত করছে। হাত করার পরে এক রাজা ছিল, সেই রাজা তাকে আবার ডাকে নিয়ে যে হত্যা করছে। এই হত্যা করার পর রমেশ আবার কালো জাদু জানতো একটু। এই রমেশ কালো জাদু একটু জানতো। ও বাবার সৎকার করার জন্য ও একটু যজ্ঞ করত। ও প্রতি শনিবার করে রাত্রে যজ্ঞ করত। সে যজ্ঞ করত, তখন আমার মাথায় আসলো যে আমি তো সেদিন রাত্রে ঘুমাইছিলাম, তার মানে রমেশ ওই রাত্রে ওখানে কি করেছিল সেইবার কি। আমি তখন বার খুঁজে বাই করে দেখলাম শনিবার। তখন আমি দেরি না করে বললাম যে হরিলাল বাবু, আমাকে একটা যজ্ঞ করতে হবে, আপনি সেই যজ্ঞ কি আমাকে সহযোগিতা করতে পারবেন? তো আমার রমেশ লাল বলল, ঠাকুর মশাই আমি করব, কি কি লাগবে আমাকে বলেন, আমি করব। তা আমি সেই সময় বললাম যে চন্দন কাঠ, সিঁদুর, মরা মাংসের সিঁদুর, তারপর শাখা, আর একটা হচ্ছে পাটা বলি দিতে হবে। তা আমার আর বাদ বাকি যা লাগে সেটা আমার কাছে আছে, ওটা আমি দিয়ে দেব। তা সেই সময় আমার হরিলাল বাবু চলে গেল, যা নিয়ে এসে দিল। কিন্তু আর কিছুক্ষণ পরে আমাবস্যা লাগবে। তা আমাবস্যার 1 ঘন্টা পরে আমি রাত 12টার সময় যজ্ঞে বসলাম। বসে যজ্ঞ করা শুরু করলাম। আমি আগেই বলছি রমেশ লালকে যে রমেশ লাল, তোমাকে আমি এই গোল বৃত্তটা দিয়ে দিলাম, এখানে যাই হোক কিছু হোক তুমি এই গোল বৃত্ত থেকে বাইর হবে না। রমেশ লাল ওখানে বসে দিলাম, বললাম যত কিছু হোক, যা তুফান হোক বৃষ্টি হোক, তুমি ওই আগুনে তুমি এই তুষটা ফেলতেই থাকবা। তারপর ফেলতে ফেলতে ও তো ফেলতেইছে, আমি যজ্ঞ করতেছি, করতে 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 কিছুক্ষণ পর একটা বিকট শব্দ আসলো। বিকট শব্দ, এমন শব্দ যে সে শব্দতে একটা গ্রাম থমকে গেল। তারপর আকাশের দিক তাকে দেখলাম একটা বিশাল বড় মেঘ আসিয়ে, মনে করো এমন বাতাস, এই পাশ থেকে ও পাশে নিয়ে যাইতেছি গাছপালা। আমি বললাম রমেশ লাল, তুই তুষ ফেলতেই থাক, যাই হোক তুই তুষ ফেলা বন্ধ করিস না, না তো অমঙ্গল ঘটে যাবে। আমি আমার যেটা যোগ্য সেটা আমি পাটা বলি যখন দিলাম, তখন বিকট শব্দ করলো। করার পর রমেশ লাল আমার পায়ের নিচে এসে বলল যে ঠাকুর মশাই আমাকে মাফ করে দেন, ঠাকুর মশাই আমাকে মাফ করে দেন। আমি বললাম রমেশ লাল, তুই যে অপরাধ করছিস সে অপরাধের কোনো ক্ষমা নাই। তুমি যজ্ঞ কি দিয়ে করছো, তুমি যজ্ঞ তুলে নাও, আমি তোমাকে ক্ষমা করে দেবো। তোমার বাপের সৎকার করার জন্য আমি যজ্ঞ করে দেব। তারপর করে দিলাম। সেই রমেশ লাল আবার যজ্ঞ করিয়ে ওই কালো জাদুর মেঘটা তুলে নিয়ে আমি ফেরার বাবার জন্য যজ্ঞ করে দিলাম, সৎকার করার জন্য। তাহলে বুঝতে পারলি ঘটনাটা? না দাদু, বুঝতে তো পারলাম না। তারপরে কি হয়েছিল? আর ওই রমেশ লাল তারপরে বলল যে এই গ্রামে ওর দাদু মানুষকে কালো জাদু করতো রাত করে। ওই পুকুরে একটা পাঠা, ওই পুকুরে এই পাঠাটা পায়ে শিকল বেঁধে, আর হচ্ছে গলায় না একটু ফুটো করে, মানে রক্ত যেন বাইর হতে থাকে, ওই পানির তলে শিকল বেঁধে থুয়েছে। আস্তে 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 ওই রক্তটা, ওই পানিটা লাল হয়ে গেছে। আর ওই পানিতে থাকতে হচ্ছিল সেই হলো ডাইনি।
যাকে কালো জাদু করে নিয়ে যাচ্ছে ডাইনি, সেই ডাইনি এসে ওই জায়গায় বাস করতো। ওই ডাইনি যখন ওই রক্তটা যখন আস্তে 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 যখন পাটাটা রক্ত শেষ হয়ে গেছে, ওই ডাইনি তখন থেকে মানুষের রক্ত খাওয়া শুরু করছে। আর এমন বীভৎস চেহারা করে মানুষকে মেরে যে ওটা তুই দেখলেই ভয় করবি। তারপর আমি রমেশ নালেরকে বললাম যে তোমাদের এই গ্রামের বিপদ কেটে গেছে, তোরা এই পুরাতন মন্দিরটা ঠিক করে নতুন করে চালু করে তোরা এই জায়গায় পুজো দিস, গ্রামের বিপদ আপদ কেটে যাবে। সেই থেকে ওই গ্রামটা এখনো কিছু হয়নি।